মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামাত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আবেদনের শুনানি শুরু। 16 বছরেও শেষ হয়নি বিডিআর হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক পটবদলে মামলায় নতুন বাঁক। আপিল বিভাগের রায়, 18 বছর পর 85 জন নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামে সমাবেশ স্থগিত করেছে বিএনপি। টেকসই শান্তির যে কোনো আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। স্বাগত সংবাদ সংযোগে, আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হবার কথা রয়েছে আজ। এর আগে গেল 20 ফেব্রুয়ারি এটিএম আজহারের রিভিউ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন তিনি এবং সেই আপিলের রায়েও তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখা হয়। এরপরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, ধর্ষণ এবং নির্যাতন সহ বিভিন্ন অপরাধের মোট 6টি অভিযোগ আনা হয়েছে। ষোলো বছরও শেষ হয়নি বিডিআর হত্যা মামলার বিচার কাজ। হত্যা মামলার রায় আপিল বিভাগে বিচারাধীন হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি এখনও সাক্ষ্য পর্যায়ে আছে। তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিচারাধীন এই মামলা এখন নতুন মোড় নিয়েছে। সেই সাথে পিলখানা বিদ্রোহের ঘটনা তদন্তে কাজ করছে একটি স্বাধীন তদন্ত কমিশন। ওদিকে এই ঘটনায় শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। বাকিটা জানাচ্ছেন সৈকত সাদিক। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর দরবার হলে শুরু হয় নারকীয় হত্যাযজ্ঞ। সশস্ত্র বিডিআর জওয়ানদের দুদিনের বর্বর হামলায় মারা যায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন। নারকীয় এই হত্যার ঘটনায় দুটি মামলার বিচার চলমান। হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। আর বিস্ফোরক আইনের মামলা এখনও নিম্ন আদালতে সাক্ষ্য চলছে। মার্চ মাসেও রয়েছে শুনানি। হত্যা মামলার অনেকে খালাস পেলেও বিস্ফোরক আইনের মামলায় আসামিরা মুক্তি পাচ্ছেন না। বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে প্রসিকিউশন কোনো সাক্ষী হাজির করে নাই। এটি অনেক বিলম্বে তারা সাক্ষ্য কার্যক্রম হাজির করলেও এই পর্যন্ত মাত্র 285 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে সামনে এসেছে সেনা হত্যার বিচার প্রসঙ্গটি। প্রশ্ন উঠেছে বিচারের নিরপেক্ষতা নিয়েও। এই ঘটনায় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল কিনা সেটা খতিয়ে দেখছে স্বাধীন তদন্ত কমিশন। এমন পরিস্থিতিতে তদন্ত রিপোর্ট প্রকাশের আগে বিচার শেষ করার পক্ষে নন অনেক আইনজীবী। যেহেতু একটা দেশের প্রচলিত আইন মোতাবেক একটি রায় হয়ে গেছে এবং হাইকোর্ট পর্যন্ত মামলাটি নিষ্পত্তি হয়েছে, মামলাটি এখন সুপ্রিম কোর্টে আপিল বিভাগে পেন্ডিং। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে তারা যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের ফাইন্ডিং এবং পর্যবেক্ষণের উপর পরবর্তী কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন। স্বাধীন তদন্ত কমিশনের তদন্ত কার্য চলছে। তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত সেই সমস্ত বিচার কার্যের বন্ধ না রাখলে একদিকে বিচার চলছে, একদিকে তদন্ত হচ্ছে, তাতে করে হবে কি যে একটা সাংঘর্ষিক অবস্থা হয়ে যেতে পারে। এদিকে 25 ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে তদন্ত কমিশনকে দ্রুত প্রতিবেদন দেওয়ার তাগিদ দিচ্ছেন আইনজীবীরা। টাইম ফ্রেম দেওয়া হয়েছে, সেই টাইম ফ্রেমের মধ্যে তারা একটা সুষ্ঠু রিপোর্ট দিবে বলে আমরা, যেটা জাতির জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তার সরকারের মন্ত্রী, এমপি সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। সৈকত সাদিক, 71, ঢাকা।
বলছিলাম রাজধানী পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় যে হত্যাকাণ্ড তা 16 বছর পূর্ণ হলো এবং এই 16 বছরের শেষে এসে প্রথমবারের মতন পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্রথমে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় এবং শ্রদ্ধা জানান শহীদ সেনাদের স্বজনরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কবিরা। আমরা আরও খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি মোহন ইসলাম। মোহন, আমরা সকাল থেকেই একের পর এক বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি। আমরা শুনছিলাম বিএনপি মহাসচিব তিনি এসেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, গণ অধিকার পরিষদে নুরুল হক নূর কথা বলেছিলেন। একবার একটু জেনে নিতে চাই কে কি বললেন আসলে, এবং যে মামলাটি চলমান রয়েছে সেটা নিয়েই বা আলাদা কোনো বক্তব্য তাদের ছিল কিনা। রাকিব, আপনি জানেন আজকে বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি জঘন্য বলেন বা ঐতিহাসিক দিনের মতো যদি বলেন সে বলাই যে, কারণ 2009 সালের এই দিন থেকে কিন্তু শুরু হয় এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু আপনার চলমান হত্যাকাণ্ড বিডিআর পিলখানায় যা হয়েছিল সেখানে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন কিন্তু মারা গিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আজকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে এবং সকাল থেকে অনেকে আসছিলেন। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা যতটুকু বললেন যে শহীদ পরিবারদের দুইটি দাবি ছিল, সেই দুইটি দাবির মধ্যে একটি হচ্ছে শহীদ সেনা আপনার দিবস ঘোষণা, আর একটি হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন গঠন। দুইটি দাবি পূরণ করা হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন যেহেতু কাজ করছে সেই কাজ করার পরবর্তীতে অর্থাৎ তদন্ত জমা দেওয়ার পরে হয়তো সেই জিনিসটা জানা যাবে এবং তারপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে আপনার দল রয়েছে বা আপনার সংগঠন রয়েছে তারা আসছে এবং তার মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই দিনে আসলে বাংলাদেশের শত্রু এবং সেনাবাহিনীর শত্রুরা দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য আপনার এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল এবং সেইখানে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আপনার পরিকল্পিতভাবে যোগসাজশ করে এই ঘটনা ঘটতে দিয়েছে, যেন 57 জন সেনা কর্মকর্তা মারা গিয়েছে, দেশের নিরাপত্তা ভেঙে যায়। এবং এতদিন কেন তো স্বাধীন তদন্ত কমিশন হয়নি তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং আশা রাখছেন যেহেতু এই অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন এবং সেই অনুযায়ী হয়তো বিচার একটা স্বাধীন তদন্তের মাধ্যমে জানা যাবে এর পিছনে কুশীলব কারা, কীভাবে ঘটনা এটা ঘটলো সেই বিষয়ে তিনি আশা রেখেছেন। পাশাপাশি নুরুল হক নূর যিনি গণপরিষদের নেতা তিনি এসেছিলেন তার নেতাকর্মীদের নিয়ে, তিনি বলেছেন যে এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল 2009 সালের এই দিনে এবং সেখানে শুধুমাত্র আপনার দেশে অর্থাৎ অভ্যন্তরীণ যারা রয়েছে তারাই নাই, এখানে একটা বহিঃশক্তির একটা হাত ছিল। সেই বহিঃশক্তির হাত যে ছিল সেটা প্রমাণ হয় 2009 থেকে 2025 অর্থাৎ আপনার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিতাড়িত করার আগ পর্যন্ত যে আওয়ামী লীগ তাদের যে ক্ষমতা বলে অর্থাৎ জনগণের উপর নিপীড়ন নিষ্পেষণ চালিয়ে যে টিকে ছিল তার একটা প্রতিফলন দেখা যায়। পাশাপাশি জাতীয় পার্টির যিনি আপনার চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তিনিও কিন্তু দুঃখিত জিএমকেতে তিনিও এসেছিলেন, তিনিও কিন্তু বলছিলেন যে তাদের দলীয় কথাগুলো অর্থাৎ এই বিচারের বিষয়টি, এবং তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের হাতে না করছে এই সরকার এবং নাতে হা করছে, সেই জন্য এই যে তদন্ত কমিশন হয়েছে বা যে বিচার কার্য বর্তমান দেশে যা চলছে সেই বিষয়ে তিনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মোটামুটি বলতে গেলে রাকিব সামাজিক সাংস্কৃতিক যে এবং রাজনৈতিক যে সংগঠনগুলো তারা আসছে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং শহীদ সেনাদের যারা পরিবার রয়েছে পরিবারের প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতীয় শহীদ সেনা দিবস পালন করার জন্য তারা সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে এবং তারা এই বছর অন্যান্য বছরের থেকে একটু ফ্রিলি আপনার এবং মোহন অনেকগুলো তথ্য তো জেনে নিলাম এবং বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা যারা ছিলেন তাদের বক্তব্য তো জানলাম। এরপরে যখন আপনার কাছে আসবো তখন স্বজনদের কথাও জানবো যে প্রথমবারের মতন যেহেতু আসলে 16 বছর পরে এসে জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন করা হচ্ছে, পালিত করা হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বজনরা কি বললেন সেটি নিশ্চয়ই আলাদা করে আপনার কাছে পরবর্তীতে এসে জানবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। ওদিকে 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2005 সালে 3রা সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় এবং এই নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর মধ্যে 85 জনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত প্রার্থীরা মামলা করলে 23 মার্চ তা খারিজ করে দেন প্রশাসনিক ট্রাইব্যুনাল। পরবর্তীতে আপিল করলে 2010 সালের 12 এপ্রিল প্রশাসনিক
আপিল ট্রাইব্যুনাল সেই 85 কর্মকর্তা চাকুরিতে পুনর্বহালের পক্ষে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে আবারও রাষ্ট্রপক্ষ আপিল করলে রায়ের কার্যকারিতা স্থগিত করে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। সরকার পক্ষের করা আপিল মঞ্জুর করে 2022 সালের 1 সেপ্টেম্বর 85 জনের চাকরি পুনর্বহালের রায়টা আবার বাতিল করা হয়। 2023 সালে পৃথক 5টি আবেদন হয়। সেই আবেদনে আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনার আবেদন করলে চাকরিচ্যুত ব্যক্তিরা সেই রিভিউ শুনানির দিন আজ ঠিক করা হলো। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান মারা গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করেছেন। চট্টগ্রাম 9 আসন থেকে 3 বারের সংসদ সদস্য ছিলেন তিনি। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 2 দফায় খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য ও খাদ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের মৃত্যু, শ্রদ্ধা এবং জানাজার খবর সংগ্রহ করছেন সহকর্মী নজরুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। নজরুল, একটু বলবেন না আব্দুল্লাহ নোমানের মরদেহ কোথায় রাখা হয়েছে, স্বজনদের উপস্থিতি আপনি দেখছেন কিনা, এবং আমরা জানছিলাম দাফন এবং জানাজার ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা এলো কিনা, না এলে কখন আসতে পারে? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির যারা বলছেন রাজনৈতিকবিদ যে আব্দুল্লাহ নোমান, তিনি আসলে বার্ধক্যজনিত কারণে 79 বছর বয়সে অসুস্থ হয়েছিলেন এবং স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন আসলে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক তার ঢাকার যে ধানমন্ডির বাসভবন আছে সেখানে। আসলে তার মরদেহটি ঢাকার ধানমন্ডির এই বাসভবনেই আছে। সেখানে এখন পর্যন্ত ইসলামিক রীতি অনুযায়ী নানা কার্যক্রম হচ্ছে এবং একই সাথে পরিবার এবং রাজনৈতিক সহকর্মী শুরু করে তার সাথে যে শুভাকাঙ্ক্ষী শুভানন্দীরা আছেন তারা আসলে তার এই ধানমন্ডির বাসায় এসেছেন। এবং আরেকটি বিষয় জানা রেখেছে, জানাজার বিষয়টি আসলে পারিবারিক সূত্র থেকে জানা যায় যে বাদ জোহর আসলে ধানমন্ডির এই বাসার নিচেই হয়তো তার প্রথম নামাজের জানাজা হবে এবং দ্বিতীয় নামাজের জানাজা, যেহেতু উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই রাজনৈতিক জায়গা থেকে আসলে রাজধানীর যে নয়াপল্টন আছে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় সেখানেও আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানা রেখেছে, যেহেতু তার স্থানীয় বাসভবন চট্টগ্রামেও আসলে তার নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে যে আর কিছুক্ষণ পরে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানমন্ডির এই বাসায় আসবেন, আব্দুল্লাহ নোমানের এই বাসায় আসবেন, তার পরিবারের সাথে দেখা করবেন, তারপরে নানা ধরনের কথাবার্তা হবে, যেহেতু তিনি তার দলের ছিলেন। একই সাথে জানিয়ে রাখি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে তার এই জানাজাটা হবে কিনা সেটি আসলে বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসার পর যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের পরবর্তীতে আসলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা কিংবা জাতীয় সংসদ ভবনের অন্য কোনো জায়গায় আব্দুল্লাহ নোমানের জানাজা অনুষ্ঠিত হবে কিনা সেটা সেইভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে পারিবারিক সূত্র থেকে চট্টগ্রামের স্থানীয় যে তার যে বাসভবন আছে সেখানে তাকে সর্বশেষ জানাজা দিয়ে তাকে দাফন করা হবে। এর আগে ধানমন্ডির ঢাকার বাসা জানাজা বাদজোহর করা হবে এবং নয়াপল্টনের বিএনপির যা কার্যালয় আছে সেখানে আসলে তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে আব্দুল্লাহ নোমানের জানাজা সহ এবং জাতীয় অর্থে যে পরিকল্পনা যে পরবর্তীতে কি হবে সেটা নিশ্চিত হয়নি, তবে বেশ কিছু তথ্য আপনার মাধ্যমে আগাম জেনে রাখতে পারলাম এবং নিশ্চয়ই বিএনপির যে মহাসচিব উনি এখানে আসেন তখন আপনার মাধ্যমে আরও তথ্য পরবর্তীতে আমরা জানতে পারবো আশা করি। সহকর্মী নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভিন্ন প্রসঙ্গ, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে আজ নারায়ণগঞ্জ, গাজীপুর, নীলফামারী সহ 9 জেলায় সমাবেশ করবে বিএনপি। তবে বলছিলাম দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের মৃত্যুতে চট্টগ্রামের উত্তরের সমাবেশটি স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা ছিল নেতা আব্দুল্লাহ নোমানের। এছাড়া সকাল 11টায় আয়োজিত নীলফামারী শহীদ মিনার মাঠের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ওদিকে দুপুরে নারায়ণগঞ্জের মেট্রো হল মোড়ের সমাবেশে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গাজীপুরের সমাবেশে যোগ দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাগেরহাটে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, এছাড়া সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি এবং চাঁপাবি নবাবগঞ্জেও আজ সমাবেশ হবার কথা রয়েছে। এই জনসভা ঘিরে শহরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। নেতাকর্মীরা উৎসবের আমেজে এতে অংশ নিচ্ছেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, সাথে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের চক্রান্তের অপচেষ্টার মোকাবেলার দাবিতেই মূলত সমাবেশ হবে নীলফামারীতে, এবং সেই খবর রাখছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। বিজয় চক্রবর্তী কাজল, একটু বলবেন আসলে সমাবেশটি কখন শুরু হবে এবং প্রস্তুতির জায়গাটা কেমন রয়েছে এবং নেতা কর্মীরা আসলে কি বলছেন? আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলকে সভাস্থলে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর শাখার নেতৃবৃন্দ, আপনারা যারা শহরের বিভিন্ন কর্নারে জমায়েত হয়েছে আপনাদেরকে অতি সত্তর ব্যানারে মিছিল দিয়ে সবাই করে আসার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি সৈয়দপুর থেকে বিমানে এসছেন এবং বিমানবন্দরে নেমেছেন, সেখান থেকে তিনি রওনা দিয়েছেন। ইতিমধ্যে যে জনসভা সেখানে কিন্তু আপনার যে নেতাকর্মীদের যে আগ্রহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তবে ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, জাসার, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আপনারা যারা শহরের বিভিন্ন কর্নারে অবস্থান করছেন আপনাদেরকে অতি সত্তর নির্দিষ্ট ব্যানারে মিছিল দিয়ে সমাবেশের করে আসার জন্য অনুরোধ করছি। তারা এই সমাবেশে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মন্ডলীর সদস্য এবং সাবেক বিরোধী দলীয় কিছু জানালা সাথীরা, বন্ধুরা বক্তব্য রাখবেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। বিজয় চক্রবর্তী কাজল, আপনার কথাটা আরেকটু স্পষ্টভাবে আমরা শুনতে চাই। তবে যতটুকু আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে সমাবেশের প্রস্তুতি পর্যায়ে এখনই রয়েছে এবং নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। নিশ্চয়ই পরবর্তীতে যখন যুক্ত হবো আরও আপডেট আমরা পেয়ে যাবো। আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। রংপুরের পীরগাছায় হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে অন্তত 15 জন আহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা সংগঠনটির সদস্যদের 4টি বাড়িতে অগ্নিসংযোগ, সাথে 2টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় পুলিশ হিজবুত তাওহিদের 7 কর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার উপজেলার পারুল ইউনিয়নের নাগদা সিদাম এলাকায় এই ঘটনা ঘটে। প্রশাসন জানিয়েছে হিজবুত তাওহিদের একটি গোপন বৈঠক চলার সময় স্থানীয়রা বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারপিট শুরু হয়। এ সময় বিভিন্ন জায়গা থেকে গোপন বৈঠকে আসা হিজবুত তাওহিদের 40 থেকে 50 জন কর্মীর প্রায় 20টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে 7 জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পলায়নের খবরে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেল কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রাতে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনার থেকে মিছিল বের করেন। এই মিছিলটি পলাশী মোড়, ভিজি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যে এসে সমবেত হয়। পরে সেখানে সংবাদ সম্মেলনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনা আবরারের সাথে গাদ্দারির শামিল। শিগগিরই জেমিকে গ্রেপ্তার, সাথে তার পালানোর ঘটনায় জড়িতদের শনাক্তের দাবি জানান তারা। এ সময় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ জানান, সোমবার তারা জানতে পারেন যে আবরারের খুনি জেমি পালিয়ে গেছে, কিন্তু জেনেও বিষয়টি লুকিয়ে রেখেছিল সংশ্লিষ্টরা। আসামি জেমি আদৌ 6 আগস্ট পালিয়েছে নাকি পরে পালিয়েছে তা নিয়ে সংশয় জানান তিনি। 5 তারিখের পরে অনেকে পালাইছে। এখন আমি কিভাবে বলবো যে যে অন্য কোনোভাবে পালিয়ে যে এখন সেইটার উপরে দায়ী চাপিয়ে দেওয়া হচ্ছে না, সেটাও তো আমরা বলতে পারি না। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে নিজেদের দায় কোনোভাবেই এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। সেনাবাহিনীর নেতৃত্বে সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। এমন অভিযান সত্ত্বেও সারা দেশে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনা বাড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিনই খারাপের দিকে যাচ্ছে। নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান এবং পেশাদারিত্ব ছাড়া পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। বাকিটা জানাচ্ছেন নুরুন নবী সরকার। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর অনেকটা পুলিশ শূন্য ছিল সারা দেশ। রাজধানী সহ সারা দেশের থানাগুলো কার্যকর হতেও লেগেছে অনেকটা সময়।
আর এই সময়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে চরম নৈরাজ্য। তবে এরপর পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। বেশ কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গেল ৮ ফেব্রুয়ারি শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে অপারেশন ডেভিল হান্ট। সারা দেশে ধরা পড়ে কয়েক হাজার অভিযুক্ত অপরাধী। নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সবগুলো বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার তৈরি করা হলেও দৃশ্যমান কোনো উন্নতি দেখা যাচ্ছে না। উল্টো দেশ জুড়ে হঠাৎ করে বেড়েছে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সব রকমের অপরাধ। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, বনশ্রীর মতো এলাকাগুলো সন্ধ্যার পর যেন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়। বিএনপি নেতারাও বলছেন, অতীতের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। নিরাপত্তার দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। যেগুলো শীর্ষ সন্ত্রাসী জঙ্গিদেরকে 5 আগস্টের পরে বা আগে ছেড়ে দিয়েছে, তারা জেলের ভিতর থাকতো, সরকার খাওয়াইতো, এখন তাদেরকে বাইরে বের করছে, তারা খাওয়ার জন্যই তো চিন্তাই করবে। বিভিন্ন জায়গায় খবরে এরকম দেখতেছি, এইখানে চিন্তায়, ওখানে চিন্তায়, রাত বেরাত চলাফেরা খুবই একটা হয়ে গেছে আর কি। চারপাশে যা শুনি বা বিভিন্ন মাধ্যমে যা আসে, সংবাদপত্রে বা টেলিভিশনে, তাতে তো দেখছি খারাপের দিকেই চলছে এখন। বিগত সময়গুলো দেখছি, এখন যে অবস্থা আছে, অবস্থা খুব ভালো আছে ইনশাল্লাহ, আমরা সবাই ভালো আছি, আমরা এভাবে চাই। কেন এমন পরিস্থিতি? এর থেকে উন্নতির উপায়টাই বাকি। আমাদের তো 6 মাসের বেশি হলো, এত সময় ধরে এই পরিস্থিতি কেন, এই ধরনের পরিস্থিতি চলছে, বা কখনো কখনো বলা যেতে পারে খারাপ হচ্ছে, আবার কিছুটা সহনশীল হলেও আবার কিছুদিন পরে সেটি আরও তার অবনতি ঘটছে। এই ব্যাপারগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন তৈরি করছে। জনগণকে সম্পৃক্ত করে, রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিশ্লেষকের দাবি, অপেশাদার আচরণের জন্যও বাহিনীগুলোর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। আইনশৃঙ্খলা বাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডকে কঠোর নজরদারির আওতায় আনা উচিত বলেও মনে করছেন এই বিশ্লেষক। রুনবী সরকার, ৭১, ঢাকা। রাজধানী জুড়ে শুরু হলো ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি এবং পুরান ঢাকা সহ প্রতিটি এলাকায় রাতভর চলে এই অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মানুষকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। পয়েন্টে পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি, অলি গলিতে টহল দিচ্ছে পেট্রোল টিম। নিবিড় সার প্রতিবেদনে বিস্তারিত। রাজপথে যৌথ বাহিনীর তল্লাশি চৌকি, অলিগলিতে র্যাব পুলিশের টহল। রাজধানীর রাতের এই চিত্রই বলে দিচ্ছে, অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি শুরু হয়েছে ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। কেউ অপরাধ করে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য চেকপোস্টগুলোতে ছিল কঠোর নজরদারি। গাড়ি ও মোটরসাইকেলের পাশাপাশি অটোরিকশাও তল্লাশি করে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর এমন উপস্থিতিকে সাধুবাদ জানান নগরবাসী, তবে তারা চান আরও বেশি তৎপরতা। জিগাতলা থেকে এই পর্যন্ত আসতে যদি চেকপোস্ট একটার জায়গায় 5টা হতো, আমি আরও বেশি খুশি হতাম। বিরক্ত হওয়ার জায়গায় আমি বেশি খুশি হতাম। আমাদের সেফটির জন্য করা হয়েছে। আগে থেকেই ব্যবস্থা নেওয়া হতো এবং জায়গায় জায়গায় যে পুলিশের যে বক্স আছে বা যেখানে আপনাদের নিরাপত্তা দরকার, সে জায়গায় যদি আগে থেকে থাকতো তাহলে জিনিসগুলো এভাবে হতো না। শনি আখড়া অঞ্চলটা, আপনার চিটাং রোড খুব দরকার বর্তমানে, এই প্রেক্ষাপটে এটা অবশ্যই দরকার। আমার ভাই মারা যাচ্ছে, আরও ভাই এরকম আছে, ক্ষতিগ্রস্ত হবে। তো এটাই আমরা নিরাপত্তা আরও অগ্রসর চাচ্ছি আর কি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, নগরবাসীকে নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। বিশেষ অভিযানের পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ চলছে বলেও জানান তারা। সামগ্রিক যে অবস্থাটা দেখছি অন্য যে কোনো সময় থেকে অত্যন্ত ভালো। আমাদের বর্তমানে 3টা পয়েন্টে, স্পেসিফিকলি আমাদের 3টা পয়েন্টে আমাদের চেকপোস্ট এবং টহল চলমান আছে। আমাদের চোখে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি, পাশাপাশি আমাদের কানেও এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত আসেনি। আমরা প্রিভেন্টিভ মেজার হিসেবে টহল সহ চেকপোস্ট এইগুলো তো স্থাপন করেছি, পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম চলমান আছে। তো আশা করি মানুষের যে আস্থাটা হারিয়ে গিয়েছিল, এই আস্থাটা আবার ফিরে আসবে, স্পেশালি র্যাবের উপর এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উপর। রবিবার রাতে রাজধানীর বনশ্রী ও মোহাম্মদপুরে ঘটে যাওয়া 2টি ছিনতাই ও গুলির ঘটনায় নড়েচড়ে বসে সরকার। এরপরই র্যাব, পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট শুরু করে বিশেষ টহল অভিযান ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম। নিবিড় সাহা, ৭১, ঢাকা।
অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটন ভ্রমণে উৎসাহিত করেছে প্রশাসন। সোমবার রাত 9:30টায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এক ঘোষণা দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। অতীতে রোববারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 150 রিসোর্ট, কটেজ এবং বসতঘর। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণও জানা যায়নি। এর আগে সোমবার দুপুর 1টার দিকে আগুনের সূত্রপাত হয় সাজেক পর্যটন কেন্দ্রের অবকাশ রিসোর্টে। মুহূর্তে এসে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের রিসোর্টে। খাগড়াছড়ি দীঘিনালা ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোত্তাকিম আহমেদ। তিনি বলেন, অপরিকল্পিতভাবে স্থাপনা তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে ক্ষয়ক্ষতি বেড়ে গেছে। ব্যতিক্রমী এক খবর জানাবো এবার। মাটির পেয়ালায় ভিন্ন স্বাদের চা বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন পাবনার গাছপাড়া এলাকার ব্যবসায়ী আলামিন হোসেন। ভিন্ন স্বাদের সেই চা খেতে প্রতিদিনই জেলার দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। তিনি জানান, এখন জেলার বাইরে থেকেও আসছেন অনেক ক্রেতা। আয়ও বেশ ভালো। মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মাটির ভারে তৈরি হচ্ছে আলামিনের স্পেশাল মটকা চা। আরও আছে মালাই চা, মশলা চা ও তান্দুরি চা সহ 15 ধরনের মজাদার চা। আর সেই চায়ের স্বাদ নিতে প্রতিদিনই আসছেন হাজারো ক্রেতা। আর ছুটির দিনে ভিড় হয় দ্বিগুণ। চার নামটা মাথায় আসলে এই নামটা মাথায় আসে, আলামিনের চায়ের দোকান। প্রায় প্রতিদিনই এখানে চা খাইতে আসা হয়। চা আসলে এভাবে বানাইতে পারি না, কিন্তু এখানকার ওনার আলামিনের চা আমার অনেক বেশি ভালো লাগে। কাজু বাদাম, কিশমিশ এগুলো আমাদের সত্যি অনেক ভালো লাগে। আমি মালাই চা খাবো, আর এক বন্ধু বলতেছে ও মটকা চা খাবে, আর এক বলতেছে ও দুধ চা খাবে। শহরতলির পাবনা ঈশ্বরদী মহাসড়কের পৌরসভার গেটের পাশেই আলামিনের চায়ের দোকান। আলামিনের চায়ের দোকান এখন চা প্রেমীদের কাছে বেশ পরিচিত। এমনকি এই দোকানটির নামে এলাকাটি পরিচিত হয়ে উঠেছে আলামিন চত্বর নামে। ভাইয়ের চায়ে যে টেস্টটা, এটা আমার মনে হয় না বাসায় বানালে পাবেন। আসার পরে আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে সিরিয়াল দিয়ে বসে আছি চায়ের জন্য। এই চাটা যে একটা বড় কিছু করা সম্ভব, মানে একটা তো তাক লাগানো সম্ভব, এটা কিন্তু আলামিন ভাই উনি কিন্তু করে দেখাইছে। আলামিন জানান, মাত্র 800 টাকা দিয়ে চায়ের দোকান শুরু করেছিলেন। এখন চায়ের সুনাম জেলা জুড়ে। এই দোকানেই এখন কাজের সুযোগ হয়েছে আরও 6 জনের। আমার চার বৈশিষ্ট্যটা নতুনত্ব, মানে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য, আর এই জন্যই আমার বৈশিষ্ট্যটা আলাদা এবং আমি সফলতা অর্জন করেছি। কর্মচারীরা জানান, আগে কৃষিকাজ ও আখের রস ভাঙিয়ে বিক্রি করতেন। এখন এখানে কাজ করে মাসে 18,000 টাকা বেতন পান। আগে কিসের কাজ করতাম, আর কুশলের রস ভাঙা কাঁচা রস বিক্রি করতাম। তারপরে ওভার টাইমে এসে আলামিনের দোকানে আজ 2 বছর কাজ করতেছি আমি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত 5 থেকে 600 কাপ চা বিক্রি হয়। এছাড়াও ভেষজ উপাদানের তৈরি 2 থেকে 300 গ্লাস শরবত বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকার উপর। শাকিলা শম্পা, 71।